5 বছর শুধু বিনোদিনী 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 ভেবে এসেছিলাম, সেদিনকে ওই মুহূর্তটা হয়তো রুক্মিণী আর বিনোদিনীরই ছিল। ও আমাকে শুধু একটাই বললো, তুমি মৌসুমীকে কেন মেরে দিবে? বিনোদিনী কেন অংশ? বিনোদিনী তো গোটা ছবিটা। সবাই বিনোদিনী বানাতে চেয়েছিল, আমরা বানিয়ে সবাইকে সমর্পণ করলাম। তুমি আসবে একা, কর্ডটাও কেটে দেয়, তারপর তুমি যাবেও একা, শেষ কাপড়টাও খুলে নেয়। একজন আছে উপরে, সে পুরোটাই ব্যালেন্স করে দিয়ে যাবেই যাবে। পাকা কথা এইটা একদম বলো না, একদম না, একদম না। রুক্মিণীকে দেবকে ছাড়া ভাবা যায় না, আবার দেবকেও রুক্মিণীকে ছাড়া ভাবা যায় না। ওদিকে কিন্তু দেব এক্স করছে, কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক। রুক্মিণী এই মুহূর্তে নাম কামাতে এসেছে এবং সেই দাগটা সে কেটেই যাবে। সাম্প্রতিককালে এমন কোন অভিনেত্রীকে দেখা যায়নি যিনি তার ছবির প্রমোশন বলুন বা ট্রেলারে বলুন চোখ দিয়ে তার জল বেরিয়ে আসলো আর কি। তো বিষয়টা দুটো দেখায়, সেটা হচ্ছে এক, তিনি এই চরিত্রটিকে এত বছর ধরে যাপন করেছেন, 5 বছর, এবং দুই, শুধু যাপন নয়, একাত্ম হতে পেরেছেন। যিনি হতে পেরেছেন তার নাম রুক্মিণী মৈত্র, আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। যেটা বললাম সেটা হচ্ছে যে এই একাত্মবোধ গত 5 বছর ধরে একটা ছবির সঙ্গে পড়ে থাকা এবং প্রত্যেকটা চরিত্রের পুঙ্খানুপুঙ্খ ছোট জিনিসগুলো, এই প্রসেসটা কি ছিল যদি একটু বলো। খুব লম্বা ছিল প্রথমত, এবং এটা প্রসেস বলবো না আজকে, মানে সাধারণত কোনো ছবিকে নিয়ে বলতে গেলে আমরা প্রসেস বলি, কিন্তু এই পার্টিকুলার ছবিটা বিনোদিনীর জন্য এটাকে প্রসেস না বলে আমার বলা উচিত সাধনা, আমার বলা উচিত তপস্যা। কারণ একটা ছবি করতে 5 বছর লেগে গেল সেটাকে দর্শকের কাছে পৌঁছতে। মানে এই যাত্রাটা শুরু হয়েছিল যখন আমার শুধু 2 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে, আজকে 7 বছর পেরিয়ে 8 বছরে পা ফেলতে চললাম, এবং তখন গিয়ে ফাইনালি ছবিটা রিলিজ করছে। এটা একটা বিশাল বড় ইমোশনাল জার্নি ছিল। যবে থেকে রামকমল মুখার্জি আমাকে বম্বে থেকে প্রথম ফোনটা করে থেকে কাল রাত্রির পর্যন্ত যে কি সেট আপে হচ্ছে প্রমোশনটা, এই পুরোটাই কিন্তু সেই সাধনার একটা অংশ। সো অবশ্যই আমার মানে আমি খুব ইমোশনাল একটা মানুষ, কিন্তু সেই মুহূর্তটা সেদিনকে আমি সত্যি প্রচুর কথা ভেবে এসেছিলাম। এটা আমি প্রচুর কথা বলি, আমি জানিও সেটা, কিন্তু অনেক কিছু ভেবে এসেছিলাম, অনেক বছর ধরে ভেবে এসেছিলাম। ট্রেলার বেরোলে এই বলবো, ট্রেলারটা যেদিনকে দেখাবো এই করব, সেই বলবো, সবাইকে এটা সবার জন্য অনেক কথা। হঠাৎ ওই মুহূর্তটা খুব একার হয়ে গেছিল। মানে হয়তো নিঃস্বার্থ এই 5 বছর শুধু বিনোদিনী 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 ভেবে এসেছিলাম, সেদিনকে ওই মুহূর্তটা হয়তো রুক্মিণী আর বিনোদিনীরই ছিল, যে তার হয়তো 141 বছরের অপেক্ষার অবসান হলো, আর রুক্মিণীর হয়তো 5 বছরের অপেক্ষার অবসান হলো। ঠিক আরেকটা বিষয় যেটা চোখে পড়ার মতো, সেটা হচ্ছে যে যখন ওই 2 ফোঁটা জল বেরিয়ে আসলো চোখ থেকে ওই ইমোশনাল জার্নি থেকে, তখন একটি মানুষ কাছে এসে ঠিক সময়ে একটু হাত রাখা, একটু বোঝানো যে আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, এরকম একটা, সেই মোমেন্টটা কিরকম হয়েছিল? না অবশ্যই আমি জানি তুমি দেবের কথাই বলছো, এবং দেব যেহেতু খুব কাছ থেকে এই জার্নিটা দেখেছে এবং সে জানে যে প্রতিটা মুহূর্ত আমি কিভাবে এই চরিত্রটাকে নিয়ে বেঁচেছি। শুধু দেব বললেই নয়, ইভেন রাম, মানে সেদিনকে আমার আর রামের একটা বিশাল বড় যেন হয় না, মানে ভোলকেনো হয় না, অনেক কিছু থাকতে 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 প্রচুর, তার মধ্যে ছোট ছোট ট্রেমার্স হয়েছে, দুম করে না হচ্ছে 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 এই ফাটবে। সেদিনকে যেন ওই ভোলকেনোটা ফাটলো আমাদের জন্য, এরকম একটা বাবা শেষমেশ মানে দীর্ঘশ্বাসটা বেরোলে, এরকম একটা মুহূর্ত ছিল। এবং দেব অবশ্যই আমার মনে আছে যে আমি তো প্রথমে কাউকে বলিনি এই ছবিটা করছি, একমাত্র রাম জানতো, আর আমরা দুজনেই ছিলাম, দুজনেই নিজেদের মতো হয় না ইমাজিনারি একটা বিনোদিনী বানাচ্ছিলাম, যে আজকে হবে আচ্ছা হলো না, কালকে হবে আচ্ছা হলো না, পরশু হবে হলো না। এবং প্রায় 2019 থেকে 3 বছর পেরিয়ে যায়। তার মাঝখানে কোভিড আসার কারণে আমাদের পুরো বম্বে থেকে প্রডিউসার ছিল, এবং তারা কোভিড হওয়ার পরে আর করে না, এবং তারপরে আরো অনেক প্রডিউসার্স রাম নিয়ে আসে, কিন্তু তারা একটা নারী কেন্দ্রিক ছবি, নারী কেন্দ্রিকটাও বলা ভুল হবে, একজন পোস্টারে নারীর মুখ এবং তার নাম বলা ছবি নিয়ে একটু ভয় পাচ্ছিল, এবং একটা হিরোর বাজেটে ছবি। সো দ্যাট ওয়াজ দ্য থিং, অ্যান্ড দেভ কেম অন বোথ 3 years later, অ্যান্ড অলং উইথ হিম কেম, আমরা যাকে আমাদের স্যান্টা বলি, সেটা হলো প্রতীক চক্রবর্তী, প্রমোদ ফিল্মসের। তো এরা এসে আমাদের পাশে দাঁড়ালো, এবং সেই জন্য হয়তো এই 2 মানুষ, দেব আর প্রতীক, দুজনেই ছিল। অ্যান্ড দেব সবসময় আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে, সেটা তো ভালো লাগেই।
রামকমল মুখোপাধ্যায়ের কাছে আমি যে প্রশ্নটা করব, পরিচালক হিসেবে বলা হয় যে একটা পরিচালক প্রথম ছবিটা দেখে ফেলেন আর কি, ছবিটা হওয়ার আগে, হ্যাঁ, মানে কিরকম হচ্ছে, এবং তারপরে যখন শুটিং এগোয়, যখন প্রক্রিয়া এগোয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে পরিচালক বুঝতে পারে এইটা আমার মনের সাথে মিলছে না, তারপরে আমরা একটা লাস্ট টাইমে গিয়ে কিছুটা মেলে কতটা শতাংশ ছবির সঙ্গে একাত্ম হতে পেরেছি বা ছবিটাকে বুঝতে পেরেছি, সেরকম হয়। আপনার কি মনে হলো, আপনার দেখা বিনোদিনী যে শুরুতে ছিল তার সঙ্গে রুক্মিণীর মিল কতটা? রুক্মিণীর মিল তো দেখুন, এটা না শর্টে বলা খুব মুশকিল, দুটো পার্টে বলছে আনসারটা। প্রশ্নটা খুব সুন্দর। আমি জানতাম যে রুক্মিণী করতে পারবে, সেটা আমি প্রথম দিন জেনেছিলাম যখন রুক্মিণীর সঙ্গে, রুক্মিণী স্টার হয়নি, রুক্মিণীকে দর্শক দেখেনি। NT1 স্টুডিওতে আমি আমার একটা ইংলিশ শর্ট স্টোরির কালেকশন নিয়ে একটা গল্প বই নিয়ে আমি গেছিলাম, লং অ্যানালাইজটি। আর দেব আমার বহু পুরনো বন্ধু, দেব আমাকে ইন্ট্রোডিউস করায় ফর্মালি রুক্মিণী, আমার ছবির হিরোইন, অ্যান্ড শি ইজ অ্যাক্টিং ইন দিস ফিল্ম। সেইখান থেকে আমাদের কথা বলা শুরু, প্রথম ইন্টারাকশন। মানে ও বোধহয় এটা ভুলে গেছে, মানে কেন পরে ফোন করে ওকে বিনোদিনীর জন্য আমি অফার করলাম সেটা আমি এখন রিকালেক্ট করলাম, যে আমাদের একটা খুব সুন্দর কথোপকথন হয়েছিল বই নিয়ে, গল্প নিয়ে। ও যে বই পড়ে, ও যে গল্প ভালোবাসে, ও যে ভাষা বোঝে, সেটা আমার ফার্স্ট অ্যাট্রাক্ট হয়েছিল অ্যাজ এ মেকার, বিকজ আই লাইক টু ওয়ার্ক উইথ পিপল হু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ইমোশনস। সেটা সবার আগে ইম্পর্টেন্ট, তারপরে তো অন্যান্য কিছু। এবং ওই যে নুয়ান্সেসগুলো ধরা, আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলো যেগুলো আমি লিখেও লিখিনি, সেটা যেটাও বুঝতে পেরেছে। এবং প্রথম বই সৎসইটা পড়ে ও যখন আমাকে কল করেছে তখন কিন্তু চোখড, মানে ওই কান্না থেকে এই কান্নার জার্নি এখনো হয়তো, মানে আমি যেহেতু আড্ডা দিচ্ছি ওর মনে পড়বে। আমি ভেবেছিলাম ওর মধ্যে কিছু হয়েছে, শরীর খারাপ, কিছু এমার্জেন্সি, কিন্তু কিছু বলতে পারছিল না। তুমি, ও আমাকে শুধু একটাই বললো, তুমি মৌসুমীকে কেন মেরে দিলে? And then Moushumi was the heroine in the story. তুমি মৌসুমীকে কেন মেরে দিলে? ওই জায়গাটা থেকে আমি তখন বুঝলাম যে she is very sensitive. She understands, emotional sensitive. Cut to আমাদের জার্নি, যেটা বললাম আমি আর রিপিট করছি না, তো খুব সুন্দর গুছিয়ে বললো। এবার হচ্ছে আমি কৌশিকদার কাছে গেছি গিরিশ ঘোষের ন্যারেশন দিতে। কৌশিকদা শুনলেন, হ্যাঁ, গিরিশ চন্দ্র ঘোষের চরিত্র অভিনয় করেছে। এটা রুক্মিণীও বোধহয় জানে না, ওর কাছে নতুন গল্প। কৌশিকদার যখন শুনলেন পুরো চিত্রনাট্যটা, শোনার পরে সিগারেট ধরালেন, পায়চারি করতে লেগেলেন। আমি আর আমার সহ পরিচালক আমার সঙ্গে পাওয়ানা গাবার গেছিল, আমরা এদিক ওদিক তাকাচ্ছি আর এর পা নাড়ছি, ওদিকে কিন্তু দেব টেক্সট করছে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক, মানে সবার ইলেকট্রিক, মানে কৌশিক গাঙ্গুলি এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ কৌশিক গাঙ্গুলি। সো কিছু বলছে না, কৌশিকদা পায়চারি করছে। পায়চারি করে কৌশিকদা একটা কথা বলল, রাম, চোখের বালির পর সব থেকে ভালো চিত্রনাট্য আজকে শুনলাম, নাম্বার 1। নাম্বার 2, ফিল্মটা তুমি যেভাবে লিখেছ সেইভাবে যদি বানাতে তোমাকে না দেয় কোনো প্রযোজক, স্ক্রিপ্ট তুলে রেখে দেবে, 10 বছর পরে বানাবে না। এই স্ক্রিপ্টটা যেইভাবে ভেবেছ সেইভাবে যদি বানাতে পারো, দর্শক তোমাকে কোনোদিনও ভুলবে না। আর এর থেকে বড় ট্রিবিউট বিনোদিনী দাসীর হতে পারে না। এটা কৌশিক গাঙ্গুলি বলেছিলেন। এটা জানা হলো, মানে দ্য ওয়ালে আমরা সত্যি জানলাম এটা। So he said that don't compromise with your vision. একদম যা ভেবেছো সেটাই করো। তাহলে আমি বললাম যে কৌশিকদা এটা মেনে নেবে লোকেরা, মানে এটা আমার আর রুক্মিণী সবসময় হতো। রুক্মিণীর মধ্যে অনেকে, মানে এটা কি হয়, মানে যেমন একটা প্রসেস হয়, আর উনি যেহেতু বিনোদিনী দাসী, মানে মানুষের মর্যায় আছে, মানুষের রক্তে রক্তে আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বই আছে তার, মানে শি ইজ আইকনিক। ওইখানে আমরা সবসময় ভাবতাম যে এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে ছিল সবসময়, ও হয়তো মেনে নেবে করছো তুমি, বললাম যে আই থিঙ্ক সো, কারণ এই ভিশনটা তো আসেনি কখনো। এইটাই বোধহয় কোথাও গিয়ে আমাদের প্রথমে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে মানবে তো, তারপর আমরা ভাবলাম যে আমরা বানাই, না বানালে তো বুঝতে পারবো না। এবার দেব প্রতীকের সাপোর্ট, and then Kaushik again said that you're lucky because you got a Dev and a Pratik, because আমরা কখনো Kaushik এসে বলেছে আমরাও আমাদের প্রথম জার্নি সবসময় শুরু হয়েছে রাম, অনেক পরিচালকের নাম দিয়ে, আমরা দেবতার আশীর্বাদে নারীকে প্রতীক একটা ছবি বানিয়েছি। ইয়েস, কারেক্ট। তো ওই জায়গাটা আমার মনে হয় যে দ্যাট ওয়াজ ওয়্যার আই থিঙ্ক আমাদের দুজনেরই একটা কনফিডেন্স
লেভেল এলো আর আমরা ওই সাপোর্টটা পেলাম বলে বারবার যেটা রুক্মিণী বলছে, এই ছবিটা দেখুন তাহলে আমরা ভালো ছবি বানাতে পারবো, নাহলে তো। দেব খাদানের বিষয়ে একই কথা বলেছে, যদি এই ছবিটা দেখে তাহলে মানুষ, দেখো যদি একটা খাদান না হয় এইভাবে সাকসেসফুল, তাহলে সেই প্রডিউসার কিন্তু বিনোদিনী বানানোর বাজেটটাও দিতে সাহস পাবে না, সাহস পাবে না। কত বায়োপিক আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে পড়ে আছে, কিন্তু তাদের কাছে প্রডিউসার নেই, কিন্তু তাদের কাছে টাকা নেই, কিন্তু তাদের কালকে আমাকে, তুমি জানো না, তোমার ট্রেলার দেখার পরে অবশ্যই আমরা প্রচুর লোকেরা লিখে পাঠিয়েছে। একজন প্রায় যবে থেকে রাম 2019 থেকে আমার সঙ্গে একজন ছেলে আছে, সে ডিরেক্টর হতে চায় এবং আমাকে নানান গল্প শোনায়, দারুণ দারুণ গল্প শোনায়, কিন্তু আমি বলি যে আমার কাছে কিন্তু প্রডিউসার চেয়েও না। আমি রামকে বলি আমি প্রডিউসার আনতে পারবো না, যদি আমাকে নিয়ে ছবি করতে তোমরা দেখো এরম। এবং সে খুঁজতে খুঁজতে লাস্টে শেষমেশ সেদিনকে বললো যে রুক্মিণী ট্রেলারটা দেখে না আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমি ভাবতে পারছি না যে এটা কি করে ফেলেছো, এবং আমি তোমার সঙ্গে ছবি করি কি না করি আমি শুধু কুর্নিশ জানতে চাই যে বাংলায় এই ছবিটা হলো, এই রকম দেখতে ছবি হলো, এইটা যে না আমি কুর্নিশ জানতে চাই তোমাদের বিনোদিনী, এবং বিনোদিনীর মতো অনেক অনেক ছবি হোক, এটাই চাই। এটা ও শুধু এটা বলে এটা শুধু চলুক দরকার, তাহলে এই যে এত 5 বছর হোয়াটসঅ্যাপ যেগুলো পড়ে আছে আমাদের, সেইগুলো অ্যাটলিস্ট গিয়ে রিয়ালিটিতে রূপান্তর হবে। মানে সত্যি তাই, প্রচুর প্রচুর সত্যি। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিনোদিনী করেছেন অনেকে, মানে মঞ্চে করেছেন, যাত্রাপালায় করেছেন এবং সীমা বিশ্বাস করেছেন এনএসডিতে। আর তারপরে আরেকটা বিষয় শোনা গেছিল যে একটা সময় অসিত সেন নাকি সুচিত্রা সেনকে নিয়েও একটা ছবি করার কথা ছিল, তিনি করেননি ছবিটা। যদি তিনি করতেন, আমার বক্তব্য হচ্ছে যদি তিনি করতেন, তোমার কাছে কি সুচিত্রা সেন একটা ব্লু প্রিন্ট হয়ে থাকতো যে এরপরে যদি আমি বিনোদিনী করি তাহলে কিরকম হতে পারে ছবিটা? সেটা দেখো অবশ্যই তোমাকে এটা বুঝতে হবে যে যখন দেবদাসও হয়েছে, দেবদাস যে এতবার হয়েছে আমাদের ইতিহাসে, নানান ভাষায় হয়েছে, কিন্তু একটা বাংলারই গল্প, সেইভাবে যদি বিনোদিনীও হয়ে থাকতো তাহলে অবশ্যই সেটা তো একটা ব্লুপ্রিন্ট হয়ে থাকতোই। এবং দেবশ্রী রায়ও করেছেন, এমন না যে না, কিন্তু একটা প্রচুর চ্যাটার্জিও করেছে আবহমান ছবিতে, কিন্তু সেটা একটা ছবির মধ্যে, একটা ছবির অংশ, ফিল্ম বিটুইন দ্য ফিল্ম, ইট ওয়াজ নট অনলি দ্যাট, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। আমার মনে আছে আমি সেটাও দেখেছিলাম, আমাকে রাম পাঠিয়েছিলেন, অ্যান্ড আমার মনে আছে যে, কিন্তু জাস্ট বিনোদিনী, এই যে দেখলেন তো আবহমান হয়েছে, এই যে তোমার কথার সূত্রেই আমি বলি বিনোদিনী হয়নি, বিনোদিনী একটা অংশ। বিনোদিনী কেন অংশ? বিনোদিনী তো গোটা ছবিটা, সেটাই তো দরকার। কতগুলো দশক পেরিয়ে গেছে, তুমি বিশ্বাস করো না, সৌমিক হালদার যিনি আমাদের ডিওপি, উনি আমায় বলেছেন কিছুদিন আগেই ফোন করে আমাদের ট্রেলার রিলিজের আগে, রুক্মিণী যেই চেয়ারটায় রামকমল মুখার্জি বসে আমাকে বিনোদিনী দেখিয়েছে, মানে বিনোদিনী গল্প শুনিয়েছিল, চিত্রনাট্য, ঠিক ওই জায়গাতে আজ থেকে 15-20 বছর আগে মনে হয় ওই রকম একটা টাইম লাইনে ঋতুদা ওকে সে বিনোদিনী শুনিয়ে গেছিলেন এবং বিনোদিনী করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। তো আজকে এই যে 23 তারিখে বিনোদিনী রিলিজ হচ্ছে, সেটা কেবল রামকমল মুখার্জি বা রুক্মিণী মাইত্রার স্বপ্ন পূরণ নয়, এটা কিন্তু আমরা শুধু ভাবি ডিরেক্টর বা অ্যাক্ট্রেস, কতজন, কত নায়িকারা বিনোদিনী হতে চেষ্টা করেছেন, কত পরিচালকরা বানানোর চেষ্টা করেছেন, কোথাও না কোথাও কিছু না কিছু একটা হয়নি। এবং সৌমিকদের একটা খুব সুন্দর কথা বললেন, কত সিনেমাটোগ্রাফার বানাতে চেষ্টা করেছেন, উনি নিজে বললো যে এইটা হয়তো না কয়েকটা জিনিস লেখা থাকে, ভগবান লিখে পাঠায়, হয়তো বিনোদিনী নিজেই চেয়েছিলেন যে এটা আমাদের মাধ্যমেই হোক। আরেকটা কথা বলি, এই যে বললেন যে কত কিছু হয়নি, প্রদীপ সরকার করতে চেয়েছিলেন ছবিটা, এবং কাঙ্গনা রানাউত পুরো একদম কাস্ট, এবং কাঙ্গনা রানাউত আমার মনে আছে যে লাস্ট যখন প্রদীপবাবু মারা গেলেন তখন একটা টুইট করেছিলেন যে তারা একসঙ্গে খাচ্ছেন, টেবিলে বসেছেন, সেইটা তখন বিনোদিনী নিয়ে আছে। রাম সব থেকে ভালো, এটা একটা ভীষণ গড ব্লেস হিজ সোল। অ্যান্ড আমি ওর সঙ্গে শেয়ার করেছিলাম এই ঝগড়া লাগায় না মিডিয়া, আমার মনে হয় ওয়ালই করেছিল বোধহয় স্টোরিটা প্রিন্ট, অ্যান্ড আই স্টিল রিমেম্বার বিকজ আই বিন অলসো আ জার্নালিস্ট, সো আই নো হাউ ইট ওয়ার্কস, বাট ইটস ফান. But we will talk about this, about journalism. Yeah. So it's fun. So ওইটাতে মানে মজাটা এটাই হলো, যখন প্রদীপদাকে ফোন করলো তখন প্রদীপদা খুব সুন্দর করে বললো যে রামের মতন বানাচ্ছে, আর আমাকে যখন ফোন করে আমি বলছি প্রদীপদা বানাচ্ছে, এটা তো বিশাল ব্যাপার। মানে এইবার হচ্ছে যে ওদের যে বাজেট ছিল, যে বাজেট আমি জানি, আমাদের যে বাজেট ছিল যেটা এখন আমি জানি, আমি ওকে ফোন করে বলি রুক্মিণী প্রদীপদা ছবিটা বানাচ্ছে, এই না আমাদের এই যে বলছে না ভলক্যানোর মধ্যখানে আটকে যাওয়া, বলেছে প্রদীপদার অর্ধেক দিনের বাজেটে আমরা বানাচ্ছি, অর্ধেক দিনের বাজেটে। আমি ফোন করে বলছি রুক্মিণী প্রদীপদাকে, আর কাঙ্গনা ইজ অলসো ভেরি গুড ফ্রেন্ড বিকজ রঙ্গোলি কাঙ্গনা দে আর অল ভেরি গুড ফ্রেন্ডস,
তো তখন বললো যে তখন রুক্মিণী আমাকে বলছে আমরা ওই বাজেটেই বানাবো, কিন্তু বানাবো। মানে এই যে কনস্ট্যান্ট বিলিফটা যে যে যা খুশি করুক, এটা দুজনের প্রতি মানে এইটা না হলে সিনেমাটা হতো না। আমি সবাইকে বলছি, হ্যাঁ মানে আমার আর রামের যে বন্ডটা, সেটা না আমি বলে বোঝাতে পারবো না। আমি যটা এই যে আমাদের প্রেস ইভেন্টস হচ্ছে, তো আমি সবার কথা বলি, কিন্তু দেখবে আমি রামকে নিয়ে কিছু বলতে পারি না, কারণ রামকে আমার বলার কিছু নেই, রামকে আমার শুধু বোঝানোর, আর সেটা সে বুঝে গেছে। এইটাই আমি আজকেও বলতে পারবো না। তো দ্যাটস দ্য ফান। তো কামিং টু প্রদীপ দা, উনি করতে পারেননি, মানে সেটাই বলছে, মানে অনেকেই প্রশ্নটা যেটা ছিল সত্যজিৎ রায় থেকে প্রদীপ সরকার, কিন্তু সেই জায়গাটা থেকে কোথাও গিয়ে হয়তো, যেটা রুক্মিণী আবার বললো, ইটস আ ট্রিবিউট টু অল আনফুলফিলড ড্রিম। সবাই বিনোদিনী বানাতে চেয়েছিল, আমরা বানিয়ে সবাইকে সমর্পণ করলাম, এটা আমাদের ট্রিবিউট। রুক্মিণী, এই যেটা আমার মনে হয় বিনোদিনী যেটা ছিল না, সেটা হচ্ছে প্রতিশোধ স্পৃহা, যে আমি কারোর কাছ থেকে প্রতিশোধ দেব। ছলনা সহ্য করেছেন, কপট, মিথ্যাচারিতা। আদপে রুক্মিণী জীবনে কিরকম? যদি এই সেম জিনিসগুলো তার সঙ্গে হতো, সে কি সরব হতো? না তাকে বলতো যেটা আমরা করে থাকি, যে ইগনোর করা, ক্ষমা করে দেওয়া, কোনটা? দেখো, আমার মনে হয় যে শিক্ষা শুধু পুঁথি থেকে হয় না। শিক্ষা মানে হলো তোমার মা বাবা যেটা তোমাকে শেখায়, সেটা আমার বিশ্বাস। আপনার ব্যবহারই আপনার সব থেকে বড় পরিচয়। তো আমার এটাই মাথায় আছে যে আমি না, যখন বিনোদিনী ছবিটা করেছি, আমি কেন এত চরিত্রটার কাছে পৌঁছে গেছি, কারণ আমার মনে হয় যে আমার ওনার মধ্যে না অনেক করে সিমিলারিটিস আছে। উনি দেখুন 12 বছর বয়স থেকে সেভাবে স্টেজে মানে সেরকম ভাবে সেলিব্রেটেড হয়েছেন। আমিও 13 বছর বয়স থেকে মডেলিং জগতের সাথে যুক্ত। মানে আমি কম্প্যারিজন ড্র করছি না, বাট হয় না আমরা প্রত্যেকটা চরিত্রের সাথে আস্তে আস্তে করে যুক্ত হওয়ার চেষ্টা করি। উনি রাধাকৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন। আমার নামই রুক্মিণী বিকজ কৃষ্ণের কথা ভেবে আমার নাম রুক্মিণী রাখা। এবং ওনার জীবনেও রামকৃষ্ণ ঠাকুর আছে, আমার জীবনে হয়তো রামকমল মুখার্জি আছেন। তো অনেক ছোট 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 জিনিস মিলিয়ে না আমরা সবসময় মানে খুঁজে নিই যে হয়তো এটা আমারই, হয়তো রুক্মিণী আর বিনোদিনী একই, এটা আমার ভাবনার মধ্যে। তুমি বোধহয় বলতেও সবসময় যে নাথিং হ্যাজ চেঞ্জড। আমি জাস্ট একটা ইন্টারভিউতে বলছি তুমি নাথিং হ্যাজ চেঞ্জড 2020। এটা তো আমি তোমাকে বলেছি সেটে বসে। হ্যাঁ, বলো দেখো রাম কিছুই পাল্টায়নি, কিন্তু মানে এখনো ইন্ডাস্ট্রি সেই স্ট্রাগলটা, এখনো সেই নায়িকাদের কিছুই তো পাল্টায়নি। পুরোটাই তো তাই। আজকে ওনাকেও নিজের জায়গাটা পেতে এত লড়াই করতে হলো, আজকে আমাকেও বিনোদিনীর গল্প নিয়ে যেতে, একটা পোস্টারে সোলো মুখ হতে এতটা লড়াই করতে হলো। 5 বছর ক্যারিয়ারই 7 বছরে। একটা সুন্দর জিনিস বলছি, মানে ওকে নিয়ে বলছি, যে আপনিও সেটা বুঝতে রিয়েলাইজ করতে পারবেন, এই ফিলিংটাই আলাদা। আমাকে আমার একজন পোস্ট করেছেন পিয়াসী বলে কালকে, আই উইল শেয়ার ইট উইথ ইউ। হঠাৎ করে একটা জেনারেল পোস্ট, রুক্মিণীকে নিয়ে খুব ভালো কথা বলে উনি শেষ করছেন যে আমি এই সাউথ সিটি মলে বহু বছর আসছি, কখনো XYZ করে অনেকগুলো হিরোর নাম করলেন, বললেন আমি কখনো একটা হিরোইনের ওপর থেকে নিচে 20 ফুটের একটা পোস্টার একা দেখিনি। আজকে একটা মহিলা হয়ে দাঁড়িয়ে বলতে গেলে চোখে জল, যে এই পোস্টারটা আমি, মানে এই পোস্টারে বিনোদিনী দাসী, রুক্মিণী মৈত্র একটা পুরো সাউথ সিটিতে পুরো লম্বা হয়ে একা রানীর মতন বসে আছে। এইটা দেখতে আমার 15 বছর লাগলো। সাউথ সিটি ফ্রম সাউথ সিটি জবে থেকে হয়েছে 15-20 বছর, এই সময়টা লাগলো। সব সময় ওখানে কোন একটা হিরোই ঝোলে। এই ট্রানজিশনটা একটা মেয়েরা যারা, তারা কিন্তু খুব রিয়েলাইজ করছে, এবং সেটা থ্যাঙ্কস টু হার, দ্যাট শি হ্যাড গিভেন অ্যাগেন আ সেট অফ হোপ, কি তোমাদেরও পোস্টার লাগবে। হ্যাঁ, আইল শেয়ার দ্যাট উইথ ইউ, আই নো। আর আই লাইক, ওকে, আই নেভার রিয়েলাইজ দ্যাট, বিকজ দ্যাটস ওয়্যার, ওখানেই সেখানে একটা মানুষের যে ওরা মানে নিজেদের জয় মনে করছে, এটা যে আমরা তো একদিনও দেখিনি কখনো এই মোমেন্ট। না আমরা ফিরে আসছি আবার সেই জায়গাটাতে, সেটা কি কাজ করে? মানে এবার যদি এরকম যদি ছল কপট এসব হয়, তুমি কি রিঅ্যাক্ট করবে, না তুমি ক্ষমা করে দেবে যা বাবা? প্রথমত আমি বলি যে সব উত্তর কাজেই, এটা অবশ্যই, এটা তো সব থেকে বড় উত্তর। আমি বলি ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ। হ্যাভিং সেড দ্যাট, অফকোর্স আমার মা বাবা এটাই আমি বুঝিয়েছি যে দেখো তুমি, আমরা সবাই না একটা যাত্রায় আছি, অ্যান্ড সবাই কিন্তু আমাদের কো প্যাসেঞ্জার। তোমার মা বাবাও কিন্তু তোমার কো প্যাসেঞ্জার। তুমি আসবে একা, করটাও কেটে দেয়, তারপর তুমি যাবেও একা, শেষ কাপড়টাও খুলে নেয়। এবার তার মধ্যে তুমি মনের মধ্যে লেখে যে এ আমার সাথে এটা করলো, সে আমার সঙ্গে এটা করলো, আমি তার পেছনে এটা করবো ওটা করবো, ওটা ভেবে কোনো লাভ নেই।
আমি হয়তো খুব রিলিজিয়াস না, কিন্তু আমি খুব স্পিরিচুয়াল। আমি বিশ্বাস করি যে কর্মায় বিশ্বাস করো? ওটাতেই আমি বিশ্বাস করি। আমরা না জীবনটাই 20 থেকে 30, যেখানে তোমার খুব সুন্দরী লাগছে, বা 40 অব্দি, যেখানে তুমি দারুণ অভিনয় করছো, সবাই তোমাকে নিয়ে কথা বলছে। আমার বাবা আমায় সবসময় বলতেন যে লাইফ উইল বিগিন আফটার 50, যখন এই রূপ রং সব ঢলে যাবে, সব চলে যাবে, তোমার হয়তো এত খ্যাতি যশ নাম এগুলো থাকবে না, তুমি আরামসে জীবনযাপন করছো, তোমার ছেলে মেয়ে তোমার লাইফের ফোকাস হয়তো হবে। সেই সময়টা তখন তুমি 70 বছর বয়সে হয়ে বসে থাকবে না, তখন তুমি তোমার জীবনটা যখন ফিরে তাকাবে, তুমি কি করেছো, অ্যান্ড সেদিনকে যদি তুমি বসে নিজেকে নিয়ে গর্ববোধ করো, ইউ উইল নো দ্যাট ইউ লিভড আ ফুল লাইফ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উইল ম্যাটার। কে কি করলো সে নিজের খাতায় না, তাদের সবার ওই যে হয় না ওই পাড়ার দোকানে আগে হতো না, খাতা মতো সবার হিসাবগুলো করে রাখতো, যে হ্যাঁ কে কত ধার নিয়েছে, কে কি হয়েছে। ভগবান না উপরে বসে ঠিক সেটা করে রাখে, এবং হিসাবটা তিনিই করে দেবেন। সো কেউ যদি তোমার কিছু খারাপ করে, আমি সবাইকে বলতে চাই যে আজকালকার জেনারেশন তো সবাই না খুব ভিন্ডিকটিভ, খুব রিভেঞ্জফুল, কিছু লাভ নেই। জীবনটা এই সময়টা না, জীবনটা এর পরে, যখন তোমার জীবনের সঙ্গী শুধু একটাই হয়তো পাশে বসে থাকবে, বা তুমি একাই থাকবে কিন্তু খুশি থাকবে কিনা, তখন তার জীবনটা সে বুঝতে পারবে। সো একজন আছে উপরে, সে পুরোটাই ব্যালেন্স করে দিয়ে যাবেই যাবে। হয়তো তুমি আজকে বুঝবে না, কিন্তু আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর পর তুমি ঠিক বুঝবে যে তুমি জীবনে কি করেছো আর কোথায় দাঁড়িয়ে আছো। দ্রৌপদী, আমি বলছি যে দ্রৌপদীর কথা বাদ দে, আমি এটা আমার প্রশ্ন এটা ছিল না, আমার প্রশ্ন এটা ছিল যে রুক্মিণীকে কটা ছবির জন্য প্রি বুক করেছো তুমি? পাকা কথা, এইটা একদম বলো না, একদম না, একদম না, এটা আমি অন্যরকম ভাবে বলবো। দেখো, যখন ইকুয়েশন তৈরি হয় কোনো একটা পরিচালক আর অভিনেত্রী, তার আগে দুজন বন্ধু, সে তো সবসময় চাইবে তার সব প্রজেক্টে আমি থাকি। আমি জানি না ও চায় কিনা সব প্রজেক্ট আমি ডিরেক্ট করি, কারণ তো অন্য পরিচালকদের সঙ্গে কাজ করে। কোন ডিরেক্টরের জন্য এইটা আজকে হাতে করে, এইটা আজকে আজকে হাতে করে সেট সাজিয়েছো তুমি, গোটা হাতে করে বাড়ি থেকে জিনিস তুলে এনে 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 গোটা সেট সাজিয়েছি। ডেফিনেটলি সেজন্যই বলছিলাম যে নজর না লাগে থু, বাট টাচউড, we've already announced Draupadi. It's a very, very prestigious project. হবে 5 বছর শুনেছি বিনোদিনী হবে না, বিনোদিনী 2025 এসেছে, দ্রৌপদীও আসবে, এবং প্রচুর ছবির জন্য অনলি রুক্মিণী মাইত্রা ইজ বুকড অনলি। মানে কি হয়েছে না, একটা ক্লিক করে গেছে কোথাও একটা, নাকি থেকে হচ্ছে যে যখন তুমি জানো যে তুমি একটা ভালো অভিনেত্রী আছে, বন্ধু আলাদা, বন্ধুত্ব, গল্প, আড্ডা সব আলাদা, কিন্তু তোমার কাছে একটা ভালো ট্যালেন্ট আছে। আমি একজন ডিরেক্টর, আমি জানি আমি এই ট্যালেন্টটাকে এই চরিত্রে ইউজ করতে পারবো যেগুলো এখনো অবধি হয়নি। সেইটা একটা তো প্লাস পয়েন্ট সবসময় একটা পরিচালকের। একটা বিষয় আছে, আমার মনে হয় যে আপনি ইতিহাসের টিচার বলে ইতিহাস আপনি আর একটা ছবি করছেন, সেই ছবিটা ঋতুদি আছেন, কিন্তু ওই ছবিতে আমি বললাম রাম তোমার ছবি, আমি কিন্তু এই প্রথমবার আমি কোনো ডিরেক্টরকে বলেছি যে তোমার ছবি, বলছে না আমার বিনোদিনী, আমার রুক্মিণী, আমি জানি আমাকে কি করতে হবে। সব জায়গায় কিন্তু হলে হবে না, ও আমার জন্য কথা ভেবে সেটাকে মাথায় রেখে, সেটা আমার কোনো প্রজেক্ট হলেও কিন্তু আমি ওনার সাথে ডিসকাস করি। আমাকে বলে করো, কিন্তু আমার কথা ভেবো না, নিজের কথা ভেবে কাজটা করবে, যাতে তোমার জায়গাটা কোনোদিনও কম্প্রোমাইজ না হয়। এটা কিন্তু রাম আমাকে সবসময় প্রত্যেকটা ছবি করার আগে ফোন করে বন্ধুর মতন বলে, আমি প্রত্যেকটা গল্প শুনে আমি বলি যে এইটা এইভাবে, তুমি এইটা। কারণ আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, যেটা দেব বলছিল, যে এখন অডিয়েন্স দেখেছে ওকে খুব সুন্দর পারফরমেন্স, ওর বুমেরাং আর টেক্কা তো অসাধারণ, ও সাংঘাতিক ভালো ভালো রিভিউজ পেয়েছে, এই যে মায়ার খেলা, এক্স্যাক্টলি। কিন্তু সবার আগে কিন্তু বিনোদিনী হয়ে গেছে। হ্যাঁ, এইটা আমাকে কালকে একজন বলেছে, সবাই ভাবছে আমি বিনোদিনী এখন শুট করেছি, রিয়েলাইজ বুমেরাং টেক্কায় যে আমাকে সবাই এত ভালো বলেছে, অ্যাকচুয়ালি ব্যোমকেশ আমি 2 বছর আগে, এটা 2023 জানুয়ারি আছে, হ্যাঁ এটা এখনের না, ওরা সবাই অবাক। হ্যাঁ সরি রাম, সো দ্যাট ইজ হোয়াট। সো ওইখান থেকে তো আমি জানি যে ও কি পারবে করতে, ওর রেঞ্জটা কি, ওর রেঞ্জটা দেখেই তো আমি দ্রৌপদীটা
ওয়ার্কআউট করলাম বা ভাবলাম যে দ্রৌপদী বানাবো, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আবার সেই সেম প্রশ্ন আপনার, বিনোদিনী যে বাজেট হচ্ছে তার 10 গুণ বাজেট আমাকে দ্রৌপদী বানাতে হবে। এই অপেক্ষাটা আপনারা যে প্রশ্ন করছেন উত্তর দিচ্ছি আজকে, আমাকে সেই প্রযোজকটা দিন, সেই সাপোর্টটা দিন। এইটা চললে আপনাদের আমি এমন দ্রৌপদী দিতে পারবো, তখন আপনারা দক্ষিণমুখী হবেন না, তখন আপনারা নিজের রাজ্যে বসে আপনারা যেমন দক্ষিণ ছবিকে ভালোবাসছেন নিশ্চয়ই ভালোবাসুন, কিন্তু আপনারা বাংলা ছবির মধ্যে সেই হয়তো সেই একটা মানে পিওর বেঙ্গলি ফিল নিয়ে একটা জিনিস দেখতে পাবেন, যেটা ও বলেছিল দ্রৌপদী হিন্দিতে করছে না কেন না, এভরিবডি আস্কস মি, হিন্দিতে করলে তো এক্ষুনি করা যায়, হিন্দিতে কেন করছি না? হিন্দিতে আমি করতে চাই না, কিছু জিনিস আমি বাংলায় দিতে চাই, কারণ আগে বাংলায় এগুলো হতো, বেহুলা লক্ষিন্দর হয়েছে, হিট হয়েছে, সতীদেহ ত্যাগ, মহুয়া রায় চৌধুরী সিরিজ করতেন, মাইথোলজি ইজ আ ডেড জনরা, সাতবাই সন্ধ্যা রায়, বিশ্বজিৎ এরা করেছে, হ্যাঁ তখনকার দিনের যেমন ছিল সেইভাবে করেছেন ওরা, কিন্তু একটা গোটা জনরা ছিল যেটা ডেড হয়ে গেল, বায়োপিক জনরা, সেটা দেব, if you see even the trailer, he is reviving the biopic, which is not even an Indian way of thinking, it's very Hollywood way of thinking. তাই তো বললাম, ও যে রিভাইভ করছে, যে বাঘা যতীন, বিনোদিনী, দ্রৌপদী এবং আরো অনেক কিছু, সেটা আমি এখন অ্যানাউন্স করতে পারবো না, বাট দেয়ার ইজ আ, বিকজ ওটা হিস্টোরিক্যাল ইউনিভার্স যেটা দেব ভাবলো এটা খাওয়ার পর, যা এরম করি, তুমি এরম বানাতে চাও, আমিও বানাতে চাই, ও ওরকম ছবি বানাতে চাই, রঘু ডাকাত অফকোর্স, অ্যান্ড সো এইগুলো কে কারা করবে, হু উইল মেক ইট? আমাদের বায়োপিক হয় না কেন, এই প্রশ্নগুলো তো আপনারা করা শুরু করুন এবার, তাহলে আমরা বানাতে পারবো। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে একজনের ব্যাপারে প্রশ্ন করবো আপনাকে, আপনি চেনেন মানুষটিকে এবং তার সঙ্গে কাজ করেছেন, তিনি হচ্ছেন প্রীতিশ নন্দী। তো এই যে যখন খবরটা আমি জানি, এটা ভীষণ অকওয়ার্ড এবং খারাপও লাগছে আপনার, কিন্তু এতদিন কাজ করার পরে যখন ওই খবরটা শুনলেন, ঠিক কি চললো মনের মধ্যে দুম করে এরকম? খুব সেন্সিটিভ একটা কর্ড, বিকজ যেদিনকে সন্ধ্যেবেলা আমরা জানতে পারলাম, যেই সন্ধ্যেতে এটা হয়েছে, তখন আমরা ওনাকে নিয়ে কথা বলছি, কানহা গানটায় লাস্ট এসএমএস ছিল যে বিনোদিনীটা দেখবো, আমি বললাম যে রিভিউ করবে, ইংলিশে তো কি হয় জানি না, সো উইল ইউ রিভিউ দ্য ফিল্ম? হি সেড লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি জানি যে উনি বিশাল বড় একজন সাংবাদিক এবং প্রযোজক, প্রীতিশ নন্দী, কিন্তু আমি জানতাম যে সেই রিভিউটা আমার কাছে, উনি যদি 4টে লাইনও করতেন, সেটা আমার কাছে একটা বিশাল বড় একটা প্রাপ্তি হতো। কানহা গানটা পাঠাতে যাব, এবং লাস্ট এসএমএস ওনার হচ্ছে বিনোদিনী টিজার দেখা, বিনোদিনী নিয়ে লেখা, পাঠাতে যাব, আমাকে একজন জাস্ট এসে, আমি তখন স্টুডিওতেই কাজ করছি, ফাইনাল পোস্ট প্রোডাকশনে কাজ করছি, এসে বললো যে জানো না প্রীতিশটা চলে গেছে। আমরা মানে, আমি তখন আমরা কনস্ট্যান্ট কথা বলছি, অ্যান্ড দেন হি ইজ লাইক, অ্যান্ড দেন ওর কিছু বলার ছিল, আমি জাস্ট স্ক্রিনশটটা পাঠালাম রুক্মিণীকে যে দিস ইজ লাস্ট কনভারসেশন, যে আমি বিনোদিনী দেখতে চাই। বললাম যে কত মানুষের যে বিনোদিনীর, তিনি দেখে, কালকে ওনার জন্মদিন 15ই জানুয়ারি, এই তো জীবন, অনেকের জন্য বিনোদিনী। শেষ চলে এসেছি আমরা একদম, যে দুটো প্রশ্ন বাকি থাকলো সে তার মধ্যে একটা, যে দেব অনেকটা জীবন জুড়ে আপনার, এবং আপনি কোনোভাবেই যে কোনো ইন্টারভিউ বলুন, সাক্ষাৎকার বলুন, দেবকে ছাড়া রুক্মিণী ভাবা যায় না, রুক্মিণীকে ছাড়াও দেব ভাবা যায় না, দেবকে ছাড়াও রুক্মিণী ভাবা যায় না। এই ছবিটা যখন হচ্ছে, মানে গোটাই 5 বছর, মানে আমরা সবসময় খুব বলি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ উইমেন, এটা কি উল্টো রুক্মিণীর ক্ষেত্রে? অবশ্যই, এটা আমি কিছুদিন আগে টেক্কার সময় বলছিলাম, যে আমরা সবসময় যখন ফেমিনিজম নিয়ে কথা বলি, আজকে যখন বিনোদিনী নিয়ে কথা বলছি, এত বড় একটা ফেমিনিস্ট আইকন, ফেমিনিজমকেও কিন্তু সবসময় একটা নেগেটিভ অর্থে দেখে, সবাই ভাবে যেটা নারী, এটা একটা মেল হেটিং একটা কনসেপ্ট, সেটা কিন্তু নয়। ফেমিনিজম ইজ নারী পুরুষ সবাই একসাথে, সেলিব্রেটিং ম্যান অ্যান্ড উম্যানহুড ইকুয়ালি, দুটো একসঙ্গে। যদি আমিও এখানে বসে থাকি, তুমি যে সুন্দর বললে না, যে দেখো তুমি বলে যে রুক্মিণীকে দেবকে ছাড়া ভাবা যায় না, আবার দেবকেও রুক্মিণীকে ছাড়া ভাবা যায় না, কারণ সে অর্থে নারী পুরুষ দুজনেই কিন্তু এই আকাশটাকে ধরে রেখেছে, একটা যদি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাবে কিন্তু। তো ঠিক সেভাবেই যখন বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ উমেন, অবশ্যই মেয়েদের অবদান থাকে, এবং
আমরা সবসময় বলি যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা সবসময় অবহেলিত, অপমানিত, কিন্তু আমাদের সমাজে ভালো পুরুষও আছে যারা নারীদেরকে এগিয়ে দিতে চায়। আমার বাবা তার মধ্যে একজন ছিলেন, আমার দাদা তার মধ্যে একজন, আজকে আমি দেবের মতো একজন বন্ধু পেয়েছি, সেও কিন্তু সেরমই আর একজন। তো এরকম নানান দেব আছে কিন্তু চারিদিকে ছড়িয়ে, নানান রুক্মিণীর মতো বাবাও আছে। একটা যদি বাড়িতে না একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মেয়ে তখনই হয় যখন তার বাবা তাকে এগিয়ে দিতে শেখায়, যে তুই এগিয়ে যা, আমার ছেলে নিজের মতো এগিয়ে যাবে কিন্তু তুই এগিয়ে যা। আমার বাবা ঠিক সেটাই ছিল, এবং আমি সেটা কোথাও না কোথাও দেবের মধ্যেও দেখি, সেটা যে করো, চেষ্টা তো করো। তো অবশ্যই ফাদার ফিগার দেখা যায় কিন্তু দেবের মধ্যে। এবার এইটা যদি একটা যে এই ছোট ছোট যে ক্লিপস গুলো যায় না, আমি দেখছিলাম, হয়তো তোমরাও দেখেছো, ক্লিপস গুলো থাকে যে প্রিয়াঙ্কা চোপড়া এবং তার হাজবেন্ড, তারপর বিরাট কোহলি এগিয়ে দিচ্ছে, শাহরুখ খান একটু জামাটা ঠিক করে দিচ্ছে মেয়েটির, এরকম করে সেরকম কিন্তু প্রচুর ক্লিপিংস দেব আর রুক্মিণীর যায়। মানে সেটা তো অবশ্যই তার আপব্রিঙ্গিং এর উপর ডিপেন্ড করে। দেখো যদি এই ছোট ছোট জিনিসগুলো না, মা হালকা টাচ বা মাথায় হাত দেওয়া, যেভাবে যে আমি বলি না যে ইউ আর নট বর্ন রিচ আউট অফ ওয়েলথ, ইউ আর বর্ন রিচ আউট অফ প্যারেন্টস। যদি তুমি একটা গুড সেট অফ প্যারেন্টস পাও না, সেটা তোমার সব থেকে বড় রিচনেস। মানে যদি তুমি সে অর্থে সত্যি ধনী জন্মাও, সে যদি তুমি দুটো ভালো মা বাবা পাও, সেটা যদি তুমি পাও, সে দেখবে ছেলেমেয়েরা এমনিতেই ভালো করবে। আর ভালো করার প্যারামিটারটা শুধু না যে কর্মক্ষেত্রে, সে মানুষ হিসাবে কতটা ভালো হলো, সেটাই কিন্তু তার আসল পরিচয়। শেষ জীবনে কেউ দেখবে না তোমার ব্যাংক ব্যালেন্স কত ছিল, শেষ জীবনে তোমাকে মানুষ এটাই মনে রাখবে তোমার ব্যবহারটা কেমন ছিল তার সঙ্গে। এবং সেটা যদি দেবের মতো একটা সুপারস্টার যদি কোনোভাবে তার ছোট ছোট মানে কি বলবো, তার ছোট ছোট নুয়ান্সেসে যদি এটা দর্শকের কাছে পৌঁছে, আজকে সেও কত মানুষের কাছে ইন্সপিরেশন, কত ছোট ছোট ছেলেরা তারা তার থেকে ইন্সপায়ার্ড হবে, তারা দেখবে যে না সত্যি নারীকে তো সম্মান দেওয়া যায়, সেটা শুধু আমার প্রতি না, ওর প্রতি, অভিনেত্রীর প্রতি। তারপর ধরো ওর মা যখন থাকে, ওর বোন যখন থাকে, সবসময় ইজ দেয়ার টু সাপোর্ট এভরিওয়ান। তো সেটা তো শেখার মতো একটা ব্যাপার, এবং সেটা সে একটা ভালো মা বাবার থেকেই পায়। জন্মদিনও দুজনের পাশে দুজন নারী ছিল। এতগুলো নারী যদি থাকে তাহলে তো তার আর কি করবে, অবভিয়াসলি আমাদের পেটটাই সব থেকে ভারী। আমি জাস্ট একটা কোট, বিনোদিনীর একটা কোট দিয়ে শেষ করতে চাই। উনি বলেছিলেন যে টাকা আমি উপার্জন করিয়াছি বই, টাকা আমাকে উপার্জন করে নাই। বিনোদিনীর এই উক্তি কি রুক্মিণীর ক্ষেত্রে প্রযোজ্য? আমার মনে হয় যে উইথ অল ডিউ রেসপেক্ট, হয়তো অনেক টাকা কামাতে তো অনেকেই আসে, কিন্তু নাম কজন কামাতে পারে? রুক্মিণী এই মুহূর্তে নাম কামাতে এসেছে, এবং সেই দাগটা সে কেটেই যাবে। থ্যাংক ইউ। যদি তোমরা একটু সিনেমার তোমাদের 23শে জানুয়ারি ছবিটি আসছে, এবং যদি তোমরা দুজনে একটু বলে দাও। নমস্কার, আমি রামকমল মুখার্জি। আমার ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান আসছে 23শে জানুয়ারি, আর 24শে জানুয়ারি থেকে আসছে সারা ভারতবর্ষে। ইট ইজ এ ন্যাশনাল রিলিজ। আপনারা সবাই যে যেখানে আছেন, ভারতবর্ষের যেই প্রান্তে আছেন, তারা আপনারা ছবিটা দেখুন। আপনাদের নিকটবর্তী কোন থিয়েটারে আপনারা দেখতে চান, সেটাও যদি আমাদের দেব এন্টারটেইনমেন্ট বা প্রমোদ ফিল্মসে যদি আপনারা লিখে পাঠান, আমরা চেষ্টা করব আপনার ঘরের পাশে বিনোদিনীকে নিয়ে যেতে, আপনাদের কাছে, আপনাদের সুবিধার জন্য। কিন্তু বিনোদিনী ডেফিনেটলি দেখবেন, কারণ আমরা খুব সযত্নে ছবিটা বানিয়েছি। আমাদের ছবি বিনোদিনী আসতে চলেছে হলে হলে 23শে জানুয়ারি থেকে। সেটা হলো আমাদের বাংলায় রিলিজ, এবং গোটা ভারতবর্ষ জুড়ে 24 তারিখ থেকে আসছে। আমি এটাই বলবো যে এটা একটা বিশাল বড় লড়াই। বিনোদিনী দাসীর স্বপ্ন পূরণ হয়ে গেছে 141 বছর পর। স্টার থিয়েটার হয়ে উঠেছে বিনোদিনী থিয়েটার। এবার হয়তো রুক্মিণী আর রামকমল মুখার্জির স্বপ্ন পূরণের পালা। তো 23 তারিখ থেকে হলে চলে আসছে বিনোদিনী। প্লিজ সপরিবারে আসবেন, হাউসফুল করে তুলবেন, বিনোদিনীকে ভালোবাসবেন, আর রুক্মিণীকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। ঠিক এরকমই আরো অনেক সাক্ষাৎকার এবং গল্প এবং সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের জীবন থেকে শুরু করে গোটাটা জানতে চোখ রাখতে হবে দ্য ওয়ালে। আমার সঙ্গে ক্যামেরায় অরিত্র এবং প্রিয়াঙ্কা।